যেন অগ্নিবর্ষণ করেন। মাঝে মাঝে মরুস্থলিতে ঝড় ওঠে, ক্রুদ্ধ মরুদানবের দল যেন সোঁ সোঁ করে ছুটে আসে ওদের তাঁবুর দিকে। জিনে আর ইপ্রিতের হুঙ্কার আর মানবাত্মার হাহাকারের ভরে যায় যেন 10 দিক। সীমাহারা মুক্ত মরুকে সীমার বাঁধনে বাঁধতে চায় তাঁবু, আর ক্রুদ্ধ মরুদানব যেন মানুষের স্পর্ধা দেখে আরও ক্রুদ্ধ হয়ে উড়িয়ে নিয়ে যেতে চায় এই তুচ্ছ তাঁবুকে। দিগন্ত প্রসারী মরুস্থলিতে যেন নাসারন্ধ্রে প্রবেশ করে অতীতের সৌরভ। মাঝে মাঝে দৃষ্টিসীমায় যেন ধরা পড়ে কুহেলি ঘেরা সুদূর অতীতের অলৌকিক আভা। ইশারা পাওয়া যায় সেই শরণাতীত কালের, ধরণী যখন তরুণী ছিল। মনে হয় মানুষের বিজয় কত ক্ষণস্থায়ী। মরুভূমিতে সাদা স্থান পরিবর্তনকারী বালুকা রাশিতে মানুষের পদচিহ্নের মতো তা অল্পকালের মধ্যেই কেমন যেন কোনো চিহ্ন না রেখেই বিলুপ্ত হয়ে যায়। এরকম জায়গায় আত্মার গহন গভীরে অবতীর্ণ হয় স্ফিংসের চিন্তনের মতোই অতলান্ত চিন্তার অপরিমেয় গুরুভার। বিষণ্ণ স্বগতোক্তি উচ্চারিত হতে থাকে অবচেতনার গোপন কন্দর থেকে। বলগাহীন অসংযত ভাষণ সমস্ত মনকে চেয়ে ফেলে, শাসন করতে থাকে মানবকে। সীমাহারা মরুস্থলীর অনন্ত বালুকা বিস্তার আর তার গভীর নিস্তব্ধতা তরুণ পিটারের মনকে প্রভাবিত করে। মরুকায়া যেন মন্ত্রমুগ্ধ করে রাখে তার দেহ মন, তার সমস্ত সত্তাকে। এই মায়াপাশ ছিন্ন করবার শক্তি নেই তরুণ পিটারের, সাধ্য নেই এই মায়ার বাঁধনকে অবহেলা ভরে অগ্রাহ্য করে যাবার। প্রাচীন মিশরের জাদুবিদ্যা আর ইন্দ্রজাল নিয়ে বাবা এক সময় কিছু বলছিলেন, পিটার সেসব মনে করবার চেষ্টা করে। মিশরের পুরোহিতকুল কি অদ্ভুত, কি আশ্চর্যজনক আর বিস্ময়ের জাদুশক্তির অধিকারী ছিলেন তা তার মনে আসে। সমাধি প্রকোষ্ঠ এবং ভূগর্ভের আতঙ্ক নিয়ে রয়েছে অনেক কিংবদন্তি। এখানে এই বালুকাময় মরুস্থলীতে যেখানে এসব কাহিনীর উদ্ভব, সেই উদ্ভব ক্ষেত্রে এসে কিংবদন্তি মালা যেন নতুন করে বাস্তবতা লাভ করে। পিটার বার্টন ব্যক্তিগতভাবে এখন বহু লোককে জানে। অশুভ শক্তি এবং অভিশাপের কার্যকারিতায় বিশ্বাস করে। তাদের মধ্যে বেশ কয়েকজন অত্যন্ত অদ্ভুত এবং রহস্যজনকভাবে মরণকে বরণ করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, বাধ্যই হয়েছেন। তুত আনখ আহমেন ব্যাপার আর পাউট মন্দিরে কেলেঙ্কারির কথা তো সবারই জানা। যারা উৎখনন করেছিলেন তারা কেমন করে একের পর এক রহস্যজনকভাবে মারা গেলেন। তারপর সেই অতি দুঃসাহসী ভাগ্যান্বেষী অভিযাত্রী ডক্টর কার্নোটি, লোকটি নিঃসন্দেহে অপ্রীতিকর, কিন্তু তার মৃত্যু সম্পর্কে যে ভয়ঙ্কর গুজবগুলো শোনা যায় তা একেবারে উড়িয়ে দেওয়া যায় কি করে। রাতে তারাজলা আকাশের নিচে বসে এরকম অসংখ্য কাহিনী তরুণ পিটারের মনে আসে। তারাগুলো যেন গুপ্তচর, ওদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে অতন্দ্র নেত্রে। কার গুপ্তচর? জীবনের পরপারে সেই কুহেলি ঘেরা অপার্থিব অতীন্দ্রিয় লোকের। ওদের সামনে ভবিষ্যৎ কি নিয়ে অপেক্ষা করে রয়েছে? সামনে কি একের পর এক ভয়ঙ্কর ঘটনার ঘনঘটা? এসব কথা ভাবতেই পিটারের মন এক অজানা আতঙ্কে শিউরে উঠল। ওর শরীর কাঁপতে লাগলো থরথর করে। না, এখানে আসা মোটেই উচিত হয়নি। যেভাবেই হোক বাবাকে বাধা দেওয়া উচিত ছিল। অবশ্য সে বাধা বাবা হয়তো শুনতেন না, কিন্তু পিটারও তো তেমন করে চেষ্টা করেনি। ম্যাপে নির্দেশিত জায়গায় স্যার রোনাল্ড যখন তাঁবু খাটালেন, তখন পিটারের শঙ্কা বিহ্বল মনের আতঙ্কগুলি যেন মূর্তিমান হয়ে উঠল। শুরু হলো নবতর এবং আরও মূর্ত আতঙ্কের আনাগোনা। সেই প্রথম রাত স্যার রোনাল্ড তাঁবু ছেড়ে একা একা তাঁবুর পেছনের পাহাড়গুলির দিকে চলে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন একটা সাদা ছাগল আর একটা ধারালো ছুরি। বাবাকে অনুসরণ করে ছেলে যখন ঘটনাস্থলে পৌঁছল, তখন শেষ হয়ে গিয়েছে। হাগ রক্তে মরুর শুকনো বালির তৃষ্ণা মিটিয়েছে। চাঁদের আলোয় বালুকার বুকে ছড়ানো রক্ত ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করছে। বলিদানকারী বৃদ্ধ স্যার রোনাল্ডের দুই জ্বলন্ত চোখেও হিংসা আর নিষ্ঠুরতার রক্তিম আভা।
সমস্ত পরিবেশটাই কেমন যেন অলৌকিক, কেমন যেন অপার্থিব। পিটার যেন এসে পড়েছে তার চেনা পৃথিবীর বাইরের কোনো এক রহস্যময় অজ্ঞাত জগতে। এই পার্থিব পরিবেশে স্যার রোনাল্ডকে দেখে মনে হচ্ছে যেন এক ঘোর নৃশংস ইন্দ্রজালিক তার অশুভ জাদু শক্তিকে মানুষের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য গভীর রাতে এখানে এসে উপস্থিত হয়েছে। এই কি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার রোনাল্ড বার্টন? তরুণ পিটার যেন চিনতে পারছে না তার বাবাকে। নিজের উপস্থিতির কথাও জানালো না পিটার। বাবার ঐন্দ্রজালিক আচার অনুষ্ঠানে বাধা দেওয়াটাকেও খুব একটা সঙ্গত এবং সুবিবেচনার কাজ বলে মনে করল না। বৃদ্ধ তখন চাঁদের দিকে তাকিয়ে পিটারের অজানা প্রাচীন মিশরীয় ভাষায় মন্ত্রপাঠ করছিলেন। আকাশের চাঁদ যেন উপহাস করছে, বিদ্রূপ করছে বৃদ্ধকে। আসলে পিটার তার বাবাকে একটু বেশি মাত্রায় ভয় করে, তা না হলে সে তার বাবাকে এই অভিযান থেকে নিবৃত্ত করবার জন্য সচেষ্ট হতে পারত। কিন্তু স্যার রোনাল্ডের আচরণে এমন একটা কিছু ছিল যা থেকে পাওয়া যাচ্ছিল এক উন্মাদ আর অব্যাহত সংকল্পের ইঙ্গিত। এক অতি গূঢ় রহস্যের সংকেত যেন থেকে থেকে ধরা পড়ছিল তার এই অভিযানের প্রস্তুতি পর্বেই। এটাই চুপ করিয়ে রেখেছিল পিটারকে। এই জন্যই সেই পুরানো পাণ্ডুলিপিতে যে রহস্যময় অভিশাপের কথা রয়েছে সে সম্পর্কে বাবাকে স্পষ্ট করে কিছু জিজ্ঞেস করতে পারেনি। মধ্যরাতে পাহাড়ি এলাকায় সেই অদ্ভুত ঘটনার পরদিন স্যার রোনাল্ড রাশিচক্র সংক্রান্ত কয়েকখানা নকশা গভীর মনোযোগ দিয়ে দেখলেন। দেখা শেষ হতে তিনি ঘোষণা করলেন ঠিক কোন মুহূর্তে উৎখননের কাজ শুরু হবে। মানচিত্রের দিকে সতর্ক দৃষ্টি রেখে স্যার রোনাল্ড বালির উপর মেপে মেপে কয়েক পা এদিক ওদিক করলেন। তার মজুরদের নির্দেশ দিলেন ঠিক কোন জায়গা থেকে খোঁড়ার কাজ শুরু করতে হবে। সূর্যাস্ত নাগাদ দেখা গেল 10 ফুট গভীর একটা গর্ত খোঁড়া হয়ে গিয়েছে। গর্তটাকে দেখাচ্ছে পৃথিবীর বুকে একটা বিরাট ক্ষতচিহ্নের মতো। মিশরীয় মজুররা খুব উত্তেজিত। তারা চিৎকার করে উঠল, একটা দরজা দেখা যাচ্ছে, মাটির নিচে একটা দরজা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তরুণ পিটারের দেহের সমস্ত শিরা স্নায়ু দারুণ উত্তেজনায় টান টান হয়ে প্রায় ছিঁড়ে যাওয়ার মুখে এসে পড়েছে। এই প্রচণ্ড স্নায়ুবিক দুর্বলতাকে ও কিছুতেই জয় করে উঠতে পারছেন না। এখন ওর জীবনে একটা বড় অঘটন ঘটে যায়, তাতেও অবাক হবার কিছু নেই। কিন্তু বাবাকে বড্ড ভয় করে পিটার। তাই তিনি যখন মাটির নিচে নামতে বললেন তখন সে কোনো আপত্তি করতে পারল না। এমনকি একটু ইতস্তত করাও সম্ভব হলো না তার পক্ষে। বৃদ্ধ স্যার রোনাল্ড নিঃসন্দেহে বুদ্ধিভ্রষ্ট নীতিভ্রষ্ট হয়েছেন। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক তার জীবন সায়ান্নে এসে যখন নিশ্চিত রূপেই বিপদগামী, তার চেহারা আর কথাবার্তায় উন্মত্ততার ভাব যেন ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। পিটার সত্যিই তার বাবাকে ভালোবাসে, কাজেই বাবার আদেশকে অমান্য করে সে তাকে প্ররোচিত করা সঙ্গত বলে বিবেচনা করল না। পৃথিবীর বুকে দুষ্ট ক্ষতের মতো ওই বিরাট গহ্বরের মধ্যে নামতে পিটারের আদৌ কোনো ইচ্ছা ছিল না। কিন্তু না নামলে বাবা উত্তেজিত হবেন, রেগে যাবেন। কিন্তু যে উৎকট গন্ধটা গহ্বরের ভিতর থেকে আসছে তা সত্যিই অত্যন্ত বিরক্তিকর। ওই বিকট গন্ধের জন্যই কেউ গহ্বরটাকে কাছে যেতে উৎসাহ বোধ করবে না। তাছাড়া নিচের ওই কালো দরজাটা, ওটার আড়াল থেকেই বীভৎস গন্ধটা আসছে। ওই দরজা যেন এক অশুভ লোকের, এক মহা আতঙ্কময় জগতের মহাবিভীষিকা, অশুভ সংকেত। ওই কালো দরজাটার দিক থেকে যে গন্ধ আসছে তার 1000 গুণ বেশি গন্ধ সহ্য করা অনেক সহজ। ভূগর্ভের ওই দরজার দিকে তাকালে দেহ মন যেন কোনো এক অজানা অনির্দেশ্য আতঙ্কের শিউরে ওঠে। অথচ বেচারা পিটারকে যেতেই হবে ওখানেই, ওই দরজার কাছেই। তারপর এটা নিশ্চয়ই পাণ্ডুলিপিতে উল্লেখিত বাইরের পাতাল পথের দরজা। আচম্বিতে পিটার বুঝতে পারল পাণ্ডুলিপিতে লেখা সপ্তম মস্তকের সপ্তম জিহ্বা এই কথাগুলির প্রকৃত তাৎপর্য। কিন্তু প্রকৃত অর্থটা না বুঝলেই বোধহয় ভালো হতো। অর্থটা যদি চিরকাল অজ্ঞাত থাকতো তাহলেই পিটার খুশি হতো। অর্থটা পিটারের মস্তিষ্কের কোষে কোষে যেন প্রবাহিত করে দিল হিমেল আতঙ্কের শতধারা। কালো দরজাটার উপরের
দিয়ে তৈরি এক প্রতীক মূর্তি। মূর্তির চারপাশ ঘিরে রয়েছে প্রাচীন মিশরীয় পুরাণের নানা চিত্র, রয়েছে বিশ্বের প্রাচীনতম চিত্রলেখমালা। দরজার ঠিক মাঝখানে সেই রহস্যময় প্রতীক চিহ্ন। কেন্দ্রের এই প্রতীক চিহ্ন রয়েছে প্রাচীন মিশরের 7জন প্রধান দেবতার মাথা ও ওয়াইশিরিস, ইসিস, রা, বাস্তো, পথ, থত, সেট এবং অনুবিস। আতঙ্কের কারণ হলো ওই যে সাতটি মাথা একই শরীর থেকে বেরিয়ে এসেছে। এই সপ্তমুখ দেবতার দেহ মিশরের কোনো পৌরাণিক দেবতার দেহের মতো নয়, না বিন্দুমাত্র মিল এই মিশরীয় পুরাণের কোনো দেবতার দেহের সঙ্গে। প্রাচীন মিশরের দেবদেবীর আকৃতির সঙ্গে পিটারের তো কিছুটা পরিচয় আছে, কিন্তু এই কোন দেবতা? এই দেবতার দেহের সঙ্গে মানব দেহের কোনো সাদৃশ্য নেই। এ দেহের মধ্যে এমন কিছু নেই যা কোনো দিক থেকে সামান্যতম ভাবেও মানব দেহের অনুকরণ করতে পারে। প্রাচীন মিশরীয় সৃষ্টিতত্ত্ব অথবা দেবমণ্ডলীর বর্ণনায় এমন কোনো দেবতার কথা পাওয়া যায়নি যার সঙ্গে এই অজানা অপরিচিত আতঙ্কের বিন্দুমাত্র সাদৃশ্য রয়েছে। এ কোন দেবতা? এ কাদের দেবতা? কবে কোন যুগে এই ভয়ঙ্কর দেবতার উপাসনা করা হতো? এ যেন এক অজানা লোকের অচেনা আতঙ্ক, এ এক অশুভ শক্তি, এ এক মহা অমঙ্গল। এই প্রতীক দেখলে মনের মধ্যে মহাশঙ্কা আর প্রবল ঘৃণার উদ্রেক হয়, তা ভাষায় প্রকাশ করে বলা যায় না। এই দৃশ্য যেন পিটারের চোখের মধ্যে হিমশীতল আতঙ্কের কতকগুলো ছোট ছোট সুর ঢুকিয়ে দিল। এই অদৃশ্য সুরগুলো দৃঢ় মূল হলো মস্তিষ্কের কোষে কোষে। মস্তিষ্ক থেকে শুষে নিল অন্য সব অনুভূতি। কেবল একটা অনুভূতির প্রবাহই প্রবাহমান রইল, আর তা ক্রমেই বাড়তে লাগলো ভয়। হ্যাঁ, ক্রমবর্ধমান ভয় আর আতঙ্ক ছাড়া পিটারের মস্তিষ্কে মনে বুঝি আর কোনো অনুভূতি রেশ মাত্র রইল না। ভয়ের কারণ রয়েছে। পিটারের মনে হলো প্রতীক মূর্তিটা যেন ক্রমাগত পাল্টে যাচ্ছে, গলে যাচ্ছে, এক অবর্ণনীয় আকার থেকে অন্য বর্ণনাতীত রূপে রূপান্তরিত হচ্ছে। একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় প্রতীক মূর্তিটা যেন গ্রিক পুরাণের ভয়ঙ্করী মেডুসা মূর্তির মতো। একদল সাপ যেন কিলবিল করছে। দ্বিতীয় দৃষ্টিতে মনে হয় প্রতীক মূর্তিটা যেন এক রাশির সুবিন্যস্ত বর্ণোজ্জ্বল পুষ্প। না, সাধারণ ফুল নয়, এ হলো রক্ত শোষক পুষ্পের একটা বিরাট স্তবক। এই ফুলের তুষার শীতল প্রাণকোষের পাপড়িগুলি যেন ফোঁটা ফোঁটা রক্তের তৃষ্ণায় পরস্পরকে বিজড়িত করে একটি পূর্ণ স্তবক রচনা করেছে। আবার তৃতীয়বার খুঁটিয়ে দেখলে মনে হবে যে এই আকারবিহীন প্রতীকটা যেন কতকগুলো রূপলি নরকরটির এক বিশৃঙ্খল সমাবেশ ছাড়া আর কিছুই নয়। আবার দেখা যাক। হ্যাঁ, এই প্রতীকের মধ্যে যেন রয়েছে বিশ্ব নিখিলের এক গোপন নমুনা, এক গোপন নকশা। তারকাপুঞ্জ এবং গ্রহজগৎগুলি এমনভাবে সংক্ষিপ্ত করে রাখা হয়েছে যে তাদের বাইরে মহাবিশ্বের মহাশূন্যতা আর মহাবিশালতার একটা ইঙ্গিত যেন পাওয়া যায়। কোন শয়তানি শিল্পকলা এই বুদ্ধির অগম্য দুঃস্বপ্নের আতঙ্কের সৃষ্টি করেছে তা পিটার বলতে পারে না। পৃথিবীর সমস্ত দুঃস্বপ্ন যেন একত্রিত হয়ে এক মহা দুঃস্বপ্নের সৃষ্টি করেছে এখানে। এই ভয়ঙ্কর প্রতীক যে কোনো মানব শিল্পীর শিল্পকর্ম, এটা ভাবতেও পিটারের প্রবৃত্তি হয় না। পিটার ভাবে দরজার ওই প্রতীক মূর্তিটার মধ্যে রয়েছে কোনো অশুভ অন্তর্নিহিত অর্থ, কোনো রূপক তাৎপর্য রয়েছে ওই বুদ্ধির অতীত প্রতীকের অন্তরালে। বুদ্ধির অতীত ওই অদ্ভুত অজানা দেহের পটভূমিকায় সাতটি দেহ যেন কোনো গুপ্ত মহা আতঙ্কের প্রতীক। মানবীয় দেবমণ্ডলীর অন্তরালে থেকে এই মহা আতঙ্ক যেন নিখিল বিশ্বকে শাসন করছে, নিয়ন্ত্রণ করছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কার্যকলাপ। পিটার যতই দেখতে লাগলো ততই প্রতীকটির জটিল রূপলি গোলক ধাঁধায় তার মন ডুবে যেতে লাগলো। এই প্রতীক মূর্তি যে দেখে সে আবার বারবার দেখতে বাধ্য হয়। এই মূর্তি যেন সম্মোহন করে। এই মূর্তির দিকে তাকালে জীবনের অর্থ সম্বন্ধে নানা চিন্তা ভাবনা মনের মধ্যে এসে পড়ে। জীবনের অর্থ আর তাৎপর্য নিয়ে ক্রমাগত চিন্তা করতে করতে অনেক দার্শনিক উন্মাদ পর্যন্ত হয়ে যান। কি ভয়ানক চিন্তা! এসব বিষয়ান্তরের চিন্তা ভাবনার
পিটারের মন ডুবে গিয়েছিল। বাবার রুক্ষ কণ্ঠস্বরে সে যেন জেগে উঠল, পারিপার্শ্বিকতা সম্বন্ধে সচেতন হলো। সারাটা সকাল বাবা কম কথাবার্তা বলেছেন। কথাবার্তার ধরন ছিল কাঠখোট্টা, আকস্মিক এবং অপ্রত্যাশিত। অন্য কিসের চিন্তায় যেন বাবা স্যার রোনাল্ডের সমস্ত মনটা আচ্ছন্ন হয়েছিল। কিন্তু এবার তিনি যেসব কথা বললেন তা ছিল ব্যগ্রতা আর উৎসুককে ভরা। এই ব্যগ্রতা, এই উৎসুক চিনতে পিটারের ভুল হলো না। স্যার রোনাল্ড বলছিলেন, হ্যাঁ, এই সেই জায়গা। না, কোনো ভুল নেই। পাণ্ডুলিপিতে লেখা দরজাটাও আমরা পেয়ে গিয়েছি। এইবার বুঝতে পারছি স্যার সেনদের আচার অনুষ্ঠান সংক্রান্ত পরিচ্ছেদে প্রিন কি বোঝাতে চেয়েছেন। তিনিও দরজার উপর প্রতীকের তাৎপর্য এবং অন্তর্নিহিত অর্থ নিয়ে আলোচনা করেছেন। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এই প্রতীক মূর্তিটার ছবি তুলব। স্থানীয় লোকেরা যদি আপত্তি না করে তবে ওই মূর্তি দরজা থেকে খুলে আমরা সঙ্গে করেও নিয়ে যেতে পারি। বাবার কথাগুলোর মধ্যে একটা গোপন আনন্দ, একটা গোপন তৃপ্তি যেন লুকিয়েছিল। এটা পিটারের পছন্দ হলো না, বরং বাবার কথাগুলোতে সে যেন আরও ভয় পেয়ে গেল। এক অজানা আশঙ্কায় আর তার হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল। আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত যেন বয়ে গেল তার মেরুদণ্ডের মধ্যে দিয়ে। হঠাৎ পিটারের মনে হলো, সত্যিই তো বাবার সম্বন্ধে সে কত কম জানে। কিছুদিন ধরে বাবা যে গোপন ডাকিনী বিদ্যার চর্চা করছেন সে সম্বন্ধে তো পিটারের কিছুই জানা নেই। অনিচ্ছা সত্ত্বেও তার মনে পড়ল কায়রো লাইব্রেরিতে সযত্নে সংরক্ষিত ডাকিনী বিদ্যা সংক্রান্ত কয়েকখানা মোটাসোটা পুঁথির কথা। পিটারের মনে পড়ল কাল রাতের কথা। গভীর রাতে বাবা একা একা বেরিয়েছিলেন, বলির রক্ত ছিটিয়ে দিয়েছিলেন মরুভূমির শুকনো বালি রাশির উপর। তারপর হ্যাঁ, সত্যি আকাশ থেকে নেমে এসেছিল এক ঝাঁক কালো বাদুড়। সাদা ছাগলের রক্ত পান করে বাদুড়ের দল বুঝি তৃপ্ত হয়েছিল। সীমাহারা মরুর বুকে মরা চাঁদের হলদে আলোয় বাবাকে তখন অদ্ভুত দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন সুদূর অতীতে কোনো এক প্রেত উপাসক উন্মাদ পুরোহিত কাল রাতেই অতীতের বন্ধ দরজা যেন খুলে গিয়েছিল। আচ্ছা, বাবা কি সত্যিই এসব অর্থহীন আজগুবি ব্যাপার বিশ্বাস করেন, নাকি তিনি জানেন এসব ব্যাপার হলো আসল সত্যি? না, পিটার আর ভাবতে পারে না। ওর যুক্তিবাদী মন যেন ক্রমেই হেরে যাচ্ছে, হার মানছে অতীতের অন্ধবিশ্বাসের কাছে। কিন্তু কেন কেন এরকম হলো? শুধুই কি কেবল ভিন দেশের ভিন পরিবেশের জন্য? বাবার কথায় ঘোর কাটল পিটারের। এইবার বৃদ্ধ স্যার রোনাল্ডের কণ্ঠে বিজয়ের উল্লাস। আমার সঙ্গেই তো ছুরি রয়েছে। বাছা, তুমি একটু পিছনে সরে দাঁড়াও। আতঙ্কিত এবং মন্ত্রমুগ্ধ চোখে পিটার দেখল যে তার বাবা ছুরির মাথাটা 7 নম্বর মাথার তলায় ঢুকিয়ে দিলেন। এ মাথা হলো প্রেতপুরীর প্রহরী দেবতা অনুবিশের। রূপোর উপর ইস্পাতের ঘষা লাগায় কর্কশ শব্দ উঠল। শেষ পর্যন্ত ইস্পাতের চাপের কাছে রূপোকে হার মানতে হলো। লুকোনো পিভট বা ঘোরানো যন্ত্রের উপর ঘুরে যায় শিবামুখ অনুবিশের মাথা। সঙ্গে সঙ্গে ঝনঝন করে ধাতব শব্দ তুলে খুলে যায় সেই বিরাট দরজা। ধাতব শব্দ ধ্বনিতে প্রতিধ্বনি হতে থাকে। উন্মুক্ত পাতালপুরীর ছাতা ধরা দুর্গন্ধময় গভীরতায় কোণে কোণে রন্ধ্রে রন্ধ্রে। অদূরের অন্ধকার পাতালপুরী তুচ্ছ দুটি মানুষের সীমাহীন স্পর্ধা দেখে যেন স্তম্ভিত হয়ে গেল। ওদের দুজনকে গ্রাস করবার জন্যই যেন বিরাট হাঁ করল। পিটারের শরীরটা কাঁপতে লাগলো থরথর করে। স্যার রোনাল্ডো কি কাঁপছেন? পাতালপুরীর গভীর গহন সত্যি ছাতা ধরা যুগ যুগ ধরে বন্ধ থাকবার পর পাতালপুরীর দরজা খুলেছে। ভেতর থেকে আসছে অতি কটু দুর্গন্ধ। এই পুঁতিগন্ধ অত্যন্ত ক্ষতিকর। এ হলো কবরভূমির পচা দুর্গন্ধ। হ্যাঁ, ঠিক তাই। মিশরের অধিকাংশ সমাধিভূমিতে যে নেট্রনের গন্ধ পাওয়া যায়, এই গন্ধ মোটেই সেরকম নয়। সমাধিগৃহে মৃতদেহের পচন নিবারণকারী মশলা থেকে যে গন্ধ নির্গত হয়, এই তীব্র গন্ধের সঙ্গে তারও অনেক পার্থক্য। এই উৎকট গন্ধ দেহ মনকে যেন মুহূর্তের মধ্যে অবশ করে দেয়। এ যেন মৃত্যুর ঘনীভূত নির্যাস। চাতা ধরা শুকনো হাড়, পচা মাংস আর বহুদিনের পুরনো গুঁড়ো গুঁড়ো ধুলোকে একসঙ্গে মেশালে যেরকম শ্বাসরোধকারী উৎকট দুর্গন্ধের সৃষ্টি হয়,
এ যেন ঠিক সেই রকম বীভৎস গন্ধ। দীর্ঘকালের বদ্ধ পাতালপুরি ভরে গিয়েছিল বিষ বাষ্পে। এবার পথ খোলা পেয়ে আবদ্ধ বাতাস বেরিয়ে যেতে লাগলো। বিষাক্ত বাতাসের তেজ একটু কমতেই স্যার রোনাল্ড আর দেরি করলেন না। খোলা দরজা পথে ভেতরে ঢুকে পড়লেন। তার পেছনে অনেক ধীরে ধীরে পা ফেলে অজানা পাতালপুরিতে ঢুকলো তরুণ পিটার। ছেলেকে সঙ্গে নিয়ে স্যার রোনাল্ড করিডোর বরাবর 33টা ঢালু সিঁড়ি পেরিয়ে এলেন। পাণ্ডুলিপিতে এরকমভাবে এগিয়ে যাবার কথা লেখা রয়েছে। তারপর লণ্ঠন হাতে বৃদ্ধ প্রত্নতাত্ত্বিক অনুবিশের প্রহেলিকাময় বিরাট প্রস্তর মূর্তির কাছে এসে পড়লেন। সোজাসুজিভাবে তাকান রহস্যময় মূর্তিটির দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে প্রাথমিক আতঙ্কের ভাবটা কেটে গেল। এ সময় পিটারের মনে পড়ছিল অতীতের নানা ঘটনার কথা। স্যার রোনাল্ডের কণ্ঠস্বরে পিটারের অতীতের স্মৃতিচারণার সুরটা কেটে গেল। স্যার রোনাল্ড ফিস ফিস করে কথা বলতে লাগলেন। কে জানে, জোরে কথা বললে মরণ লোকের অতন্দ্র প্রহরী প্রভু অনুবিশ ক্রুদ্ধ হয়ে উঠতে পারেন। অতিকায় পাথুরে দেবতার পলক হারা দুটি চোখে গভীর ভ্রুকুটি, তুচ্ছ দুটি মানুষের চরম স্পর্ধা দেখে দেবতা যেন ক্রোধে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গিয়েছেন। দেবতার দুটি পাথুরে চোখে যেন একই সঙ্গে ঘৃণা, অমঙ্গল আর চেতনার সংকেত। অন্ধকার পাতালপুরিতে লণ্ঠনের ক্ষীণ আলোয় অনুবিশের পাথরে মুখের রেখাগুলো যেন ক্রমাগত পাল্টে যাচ্ছে। এ কি কেবল আলো আধারির কারসাজির জন্যই হচ্ছে? দেবতার পাথুরে মুখ, ছেনি দিয়ে খোদাই করা দাঁত বের করা হাসি, আলো আধারির লুকোচুরি খেলায় এ হাসির ধরনটা যেন পাল্টে যাচ্ছে। মনে হচ্ছে পরলোকের প্রহরী এই দেবতার মুখের হাসিটা যেন বিদ্বেষপূর্ণ, দুর্বুদ্ধিজাত। এর মধ্যে যেন রয়েছে জয়গর্ব, বিজয় উল্লাস, লালসাময় বঙ্কিম কটাক্ষ, আনন্দহীন ভীতিকর। পিটারের মনে যে ভয়ালো ভয়ঙ্কর সম্ভাবনার আশঙ্কা জেগে উঠেছিল, বাবার কথা শুনে তা শতগুণ বেড়ে গেল। এক মহাপ্রচণ্ড ভীতি যেন তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলল। শোনো বাছা, স্যার রোনাল্ড বললেন, কায়রোর সে রাতের কথা মনে পড়ে? পরে, পিটার ক্ষীণ স্বরে উত্তর দিল। সে রাতে পাণ্ডুলিপির অনুবাদের সবটা আমি তোমায় শোনাইনি। যে মহাসত্য আমার কাছে প্রকাশিত হয়েছিল তা আমি তোমাকে জানাইনি। তোমার বোধ হয় মনে আছে পাণ্ডুলিপির একটা অংশ আমি নিজেই মনেই পড়েছিলাম। কিন্তু কেন? তখন তোমাকে সবটা জানতে না দেওয়ার পিছনে সঙ্গত কারণও ছিল। তুমি হয়তো বুঝতে পারতে না। সব কথা তোমাকে জানালে তুমি সম্ভবত আমার সঙ্গে সেখানে আসতে অস্বীকার করতে। অথচ তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। তাই সব কথা আগে ভাগে খুলে বলবার ঝুঁকিটি আমি নিতে চাইনি। পিটার, তুমি জানো না এই মুহূর্তে আমার কাছে কতখানি প্রত্যাশার। বছরের পর বছর আমি গোপন এমন সব বিষয় নিয়ে পড়াশোনা এবং কাজ করেছি যাকে অধিকাংশ মানুষ কুসংস্কারাচ্ছন্ন অলস কল্পনা বলে অবজ্ঞা করে উপহাস করবে। কিন্তু আমি বিশ্বাস করেছি, তাই শিখতে পেরেছি। আমি জেনেছি প্রত্যেকটি ভুলে যাওয়া প্রাচীন ধর্মতত্ত্বের পিছনে কিছুটা সত্য লুকিয়ে রয়েছে। বিকৃত ঘটনাগুলিকে যুক্তি সহ বিচার বিশ্লেষণ করতে পারলে বাস্তবতা সম্বন্ধে নতুন ধারণা পাওয়া যেতে পারে। এটা আমি সম্ভব বলে মনে করি। বিচার বিশ্লেষণ ঠিকমতো করতে পারলে কোনো ঘটনার আসল রূপ অর্থাৎ বাস্তব রূপ ঠিক আমাদের মনের কাছে ধরা দেবে। বিকৃতিগুলি বিচারের সময়েই ছাঁটাই হয়ে যাবে। দীর্ঘকাল ধরে আমি এ ধরনের একটা কিছু খুঁজেছিলাম। জানতাম আমি যদি এ ধরনের কোনো সমাধি আবিষ্কার করতে পারি তাহলে তার মধ্যে নিশ্চয়ই এমন সব প্রমাণ পাব যা দিয়ে পৃথিবীর মানুষকে বোঝাতে পারবো যে সেই সুদূর অতীতের আদিম ধর্মের মধ্যেও কিছুটা সত্য রয়েছে। সম্ভবত এই গুপ্ত সমাধির মধ্যে একাধিক ম্যামি রয়েছে। অশুভ কালো শক্তির উপাসকের জন্য তৈরি করা হয়েছে এই গোপন সমাধি। এই সম্প্রদায়ের নেতৃস্থানীয় পুরোহিতদের দেহাবশেষ রয়েছে এখানে। কিন্তু বিশ্বাস করো পিটার, ম্যামির খোঁজে আমি এত কষ্ট করে এখানে আসিনি। আমি এসেছি জ্ঞানের খোঁজে। পুরোহিতদের সঙ্গে যে জ্ঞান সমাহিত হয়েছে তার খোঁজেই আমার এই অভিযান। এখানে পাবো প্যাপিরাসের পাতায় লেখা আরও কত পাণ্ডুলিপি। সেই সব পাণ্ডুলিপিতে রয়েছে কত নিষিদ্ধ গোপন কথা, রয়েছে কত জ্ঞান, কত শক্তি। হ্যাঁ, জ্ঞান মানেই তো শক্তি। অস্বাভাবিক উত্তেজনায় স্যার রোনাল্ডের কণ্ঠস্বর তীব্র, তীক্ষ্ণ। শক্তি,
শক্তি, এই লুকোনো জ্ঞান লাভ করতে পারলে আমি কতখানি শক্তির অধিকারী হব তা কি বুঝতে পারছো পিটার? স্যার রোনাল্ডের গলার স্বর অস্বাভাবিক উত্তেজনায় যেন থরথর করে কাঁপতে থাকে। শক্তি? আমি কালো মন্দিরের অভ্যন্তরীণ চক্রের কথা পড়েছি। এই উপাসনা পদ্ধতিকে যারা শাসন ও নিয়ন্ত্রণ করত তাদের বলা হতো প্রভু। আমার সঙ্গের এই প্যাপিরাসের পুঁথিতে এইসব প্রভুদের কার্যকলাপের বিস্তৃত বর্ণনা রয়েছে। এতদিন আমি তোমাকে এইসব কথা জানাইনি, এখন যা বলছি মন দিয়ে শোনো। মন্ত্রমুগ্ধের মতো পিটার তাকিয়ে রইল তার বাবার দিকে। স্যার রোনাল্ড বলতে লাগলেন, এই প্রভুরা জাদুবিদ্যার সাধারণ পুরোহিত ছিলেন না, মানুষের জগতের বাইরে অতীন্দ্রিয় লোকের সত্ত্বদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, লেনদেন ছিল। তাদের অভিশাপকে সবাই ভয় করত, তাদের ইচ্ছা আর আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করত। কিন্তু কেন? কারণ তারা অনেক কিছু জানতেন যা সাধারণ মানুষের জানার সীমার বাইরে ছিল। জ্ঞানী প্রভুদের প্রভাবশালী এবং অসীম ক্ষমতার অধিকারী করে তুলেছিল। মনে হয় এই গোপন সমাধির মধ্যে আমরা কোনো গোপন বস্তু অথবা তথ্য পেয়ে যেতে পারি। হয়তো এমন কিছু পেয়ে যাব যাতে আমি অর্ধেক পৃথিবীর উপর আধিপত্য করতে সক্ষম হব। মৃত্যু রশ্মি আর সূক্ষ্মভাবে কাজ করে এমন বিষ, পুরনো পুঁথিপত্র এবং শক্তিশালী জাদু আর সম্মোহন মন্ত্র হয়তো খুঁজে পাওয়া যাবে হয়তো আরও কত বিলুপ্ত গুপ্তবিদ্যা, যাদের সঠিকভাবে প্রয়োগ করতে পারলে হয়তো সেই আদিম দেবতাদের আবার নবজাগরণ ঘটবে। একবার ভেবে দেখো পুত্র, এর অর্থ একবার ভেবে দেখো, এসব বিলুপ্ত গুপ্তবিদ্যার খোঁজ পেলে আমরা কি অসীম ক্ষমতার অধিকারী হতে পারি। এসব বিদ্যার অধিকারী সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবে খুশি মতো রাজ্য শাসন করতে। এই জ্ঞানের সাহায্যে সে তার শত্রুদের ধ্বংস করতে সক্ষম হবে। তাছাড়া এই গোপন সমাধিতে পাওয়া যাবে কত মণিরত্ন, অপরিমিত সম্পদ, স্বপ্নেও কল্পনা করা যায় না এমন বিপুল ঐশ্বর্য। হয়তো পাওয়া যাবে হাজার হাজার যুগ যুগ ধরে সঞ্চিত সম্পদ, অমিত বৈভব। দারুণ উত্তেজনায় স্যার রোনাল্ড হাঁপাতে লাগলেন। বাবা একেবারেই উন্মাদ হয়ে গিয়েছেন। পিটার ভাবল, মুহূর্তের জন্য উন্মত্ত আবেগের এক তাড়না তাকে পেয়ে বসল। তার মনে হলো এই অন্ধকার পাতালপুরী থেকে এক ছুটে বেরিয়ে যাওয়াটাই ভালো। সে এক ছুটেই পথটা পেরিয়ে যেতে পারবে, মাটির উপরে সুস্থ স্বাভাবিক জগতে ফিরে যেতে চাইল পিটার, একান্তভাবেই চাইল। এখানে অন্ধকার, উপরে এখন সূর্য মাথার উপরে, চারদিকে আলোয় ঝলমল, মরুস্থলীর বাইরে তপ্ত বায়ু। নিজের কপালে সেই তপ্তময় বায়ুর আলতো পরশ অনুভব করতে চাইল পিটার। মরুভূমির বাতাস তপ্ত, কিন্তু অসংখ্য মৃত শতাব্দীর পুঞ্জ পুঞ্জ ধুলায় দুষ্ট নয়। পিটার হয়তো পালিয়েই যেত, কিন্তু আজ অনুবিশের দ্বিতীয় ভাগ শুনলেন। এখানেই দ্বিতীয় ভাগ সমাপ্ত। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন অনুবিশের অন্তিম ভাগ, অর্থাৎ শেষ অংশ। ধন্যবাদ।